হঠাৎ করে একটি টিনেজ মেয়ে কোচিংয়ে যাওয়ার নাম করে উধাও হয়ে যায়। তার পরিবারের কেউ তাকে খুঁজে পাচ্ছিল না। বাবা স্কুল শিক্ষক, মেয়েটিকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায়, কিন্তু মাকে তেমন কোনো রিয়াকশনই করতে দেখা যায় না। অদ্ভুত এই পরিবারে মেয়েটির সাথে আসলে কি হয়েছিল? অন্যদিকে মেয়েটির বয়ফ্রেন্ড মেয়েটিকে খুঁজতে বের হয়। তো শেষ পর্যন্ত মেয়েটির সাথে কি হয়েছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। মুভির শেষটা পুরোটাই আপনাকে একেবারে হতবাক করে দেবে। তো পুরো মুভি দেখার অনুরোধ রইল। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া মুভি নিরানগাল মুন্দ্রু। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই শ্রী নামের একটি ছেলে সকাল ভোরে তার কোচিং সেন্টারে চলে আসে, কিন্তু আসার পরেই দেখতে পায় সেই কোচিংটা বন্ধ। এতে সে একটু রেগে যায়। এত সকালে ঘুম থেকে কষ্ট করে কোচিংয়ে আসলো, আর এখানে আসার পরে দেখতে পাচ্ছে কোচিং বন্ধ। এই জন্য সে তার সাইকেলটা নিয়ে কোচিংয়ের পাশেই একটা ছোট্ট দোকানে চলে আসে। আর সেখানে আসার পরে সেই দোকানদারের কাছ থেকে একটা কয়েন নিয়ে সে ফোন বুথ থেকে তার বন্ধুকে ফোন করতে থাকে। তার বন্ধু বলে, আজকে কোচিং বন্ধ, কিন্তু আমার ফোনে ব্যালেন্স ছিল না, তাই তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। স্ত্রী বলে, তুমি জানো আমার ফোন নেই, তুমি তো আমার মা বা বাবার ফোনে একটা ফোন বা মেসেজ করতে পারতে। তখন তার বন্ধু বলে, প্লিজ রাগ করিস না, আমার ফোনে ব্যালেন্স ছিল না আর আমার মনেও ছিল না। স্ত্রী ফোনটা রেখে দেয় আর সেই দোকানদারকে বলে টাকা সে পরে দেবে। দোকানদার যাওয়ার সময় বলে দেয় তার 2049 টাকা এখনো বাকি আছে, সেটা যেন তাড়াতাড়ি দিয়ে দেয়। তখনই সেই দোকানে একটা রেডিওতে খবর বলছিল, মেয়েদের এখন বেশি সময় ঘরের বাইরে থাকতে নেই, বিশেষ করে সন্ধ্যার পরে, কারণ শহরে ক্রাইমের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এই নিউজটাও শ্রী শুনতে পাচ্ছিল। সে তার বাড়ি ফিরে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একটা গলিতে সে দেখতে পায় সেখানে 3 থেকে 4 জন লোক একটি মেয়েকে কিডন্যাপ করে নেয়ার জন্য গাড়িতে ওঠাচ্ছে। এটা দেখে শ্রী অনেক ভয় পেয়ে যায়। তখনই সেখানকার একজন লোক স্ত্রীর দিকে তাকিয়ে ফেলে, অর্থাৎ স্ত্রীকে দেখে ফেলে। আর এটা দেখে শ্রী অনেক ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি সাইকেল নিয়ে সেখান থেকে চলে আসে, আর সে বাসায় চলে আসে। এরপরে স্ত্রী সকালবেলায় বাসায় বসে তার বাবার সাথে খাবার খাচ্ছিল। তার বাবা তাকে জিজ্ঞেস করে, আজকে কোচিং সেন্টার বন্ধ কেন? তখন স্ত্রী বলে, সেই মেসেজটা আমি ছাড়া বাকি সবাই পেয়েছে। তখনই স্ত্রীর বাবা বুঝে যায় স্ত্রী তার কাছে একটা মোবাইল চাইছে। স্ত্রীর বাবা বলে, আমাদের এ বিষয়ে কথা হয়েছে, তুমি কলেজে যাওয়ার আগ পর্যন্ত তোমাকে মোবাইল দেওয়া হবে না। আর এতে স্ত্রী প্রচণ্ড রেগে যায়। স্ত্রীর বাবা মার সাথে তার কথা কাটাকাটি হয়। স্ত্রী রাগ করে সেখান থেকে চলে আসে। এরপরে স্ত্রী যখন তার স্কুলে চলে আসে, সে দেখতে পায় ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। রবি স্যার অলরেডি ক্লাসে ঢুকে গেছে। তখনই রবি শ্রীকে দেখার পরে জিজ্ঞেস করে, এত লেট কেন হয়েছে? শ্রী বলে, স্যার ট্রাফিকে। অন্য একজন স্টুডেন্ট বলে, স্যার ওর বাসা কাছেই, ট্রাফিক হওয়ার কথা নয়। রবি তাকে থামিয়ে দিয়ে বলে, তোমাকে জিজ্ঞেস করা হয়নি। সে শ্রীকে ভেতর আসতে বলে। শ্রীর সাথে আরও 2 জন ছেলে এসেছিল, কিন্তু রবি তাদের ভেতর আসতে দেয় না। বলে, তোমরা এর আগেও 2 দিন লেট করে এসেছ, তোমরা এখনই প্রিন্সিপালের কাছে যাও এবং পারমিশন নিয়ে আসো। তারা 2 জন রিকোয়েস্ট করলেও রবি কোনো কথা শোনে না। এদিকে ক্লাসে আসার পরে শ্রীর বন্ধু তার কাছে ক্ষমা চায়, কিন্তু শ্রী তার সাথে তখনও রাগ করেছিল। অন্যদিকে রবি আরও এক কামলেশ নামের স্টুডেন্টকে বলে, তুমি এভাবে কথা কেন বলছো? সে তাকে ক্লাস থেকে বের করে দেয়। এরপরে রবির মনটা হঠাৎ করেই খারাপ হয়ে যায়। বাইরে আসার পরে সে কাউকে কল করে, আর এটা ক্লাসের ভেতর থেকে শ্রী দেখতে পায়। এরপরেই রবি ফোনটা রেখে ক্লাসে আসার পরে, তোমার যে সেমিনারটা করার কথা ছিল সেটা শুরু করে দাও। কিন্তু শ্রী বলে, স্যার সেটা তো আগামী সপ্তাহে করার কথা ছিল। তখনই রবি বলে, সমস্যা নেই, তুমি 10 মিনিটের মধ্যে প্রিপারেশনটা নিয়ে নাও, এরপরে সেমিনারটা করো, আমি একটু আসছি। রবি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরেই দেখা যায় অন্য একজন টিচার ক্লাসে চলে আসে। তখনই শ্রীকে তার বাকি 2 বন্ধু বলতে থাকে, রবি স্যার আজকে ক্লাসের শুরু থেকে অনেক রেগেছিল। তখনই রবি জিজ্ঞেস করে, কেন? অন্যদিক থেকে কামলেশ বলে, পার্বতীকেও দেখলাম না আজকে ক্লাসে আসতে। তখনই শ্রী জিজ্ঞেস করে, পার্বতীকে আজকে কেমিস্ট্রি কোচিংয়ে যায়নি? কামলেশ বলে, না, সেখানেও যায়নি। আর এমনিতে পার্বতী কখনোই ক্লাস মিস করে না। এতে শ্রী অনেক টেনশনে পড়ে যায়, কারণ এই পার্বতী হচ্ছে রবি স্যারের মেয়ে। এরপরে শ্রী তার বন্ধু বসন্তকে জিজ্ঞেস করে সে বাইকের চাবি নিয়ে এসেছে কিনা। এরপরেই তারা 2 জন একটা অজুহাত দিয়ে ক্লাস থেকে বের হয়ে যায়, আর বসন্তের বাইক নিয়ে তারা বের হতে থাকে পার্বতীকে খোঁজার জন্য। এরপরে বাসন্তকে নিয়ে শ্রী চলে আসে সেই রাস্তাতে যেখানে সকালবেলায় একটি মেয়েকে সে কিডন্যাপ হতে দেখেছিল। সেখানে একজন লন্ড্রির লোককে বাসন্ত দেখতে পায় এবং জিজ্ঞেস করে সকালবেলা সে এখানে একটি ভ্যান দেখেছিল কিনা।
যেখানে একটি মেয়েকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। লোকটা বলে, না, আমি এখানে সকালে 7টায় এসেছি, তখন এখানে কিছুই ছিল না। বসন্ত এটা শুনে স্ত্রীকে দূরে সরিয়ে নিয়ে যায় আর বলে, আমাকে বলো কি হয়েছে, তুমি কি লুকাচ্ছ আমার কাছ থেকে, বলো। তখন শ্রী সবকিছু খুলে বলে যে কোচিং থেকে আসার সময় সকালে সে কি দেখেছে, আর তার কাছে মনে হচ্ছে সেই মেয়েটা পার্বতীই ছিল। এতে বসন্ত অনেক টেনশনে পড়ে যায়। তারা দুইজন মিলে কোথাও যেতে শুরু করে। তখনই তারা দুইজনে পার্বতীর এক বান্ধবীর কাছে আসে এবং সেই বসন্ত তাকে জিজ্ঞেস করে পার্বতী আজকে স্কুলে এসেছিল কিনা। তখন সেই মেয়েটি বলে, পার্বতীর বাবাও আমার বাবাকে কল করে এটাই জিজ্ঞেস করেছে, কেন, ওর কি হয়েছে। তখন তারা দুজনেই বুঝতে পারে পার্বতী স্কুলে আসেনি আর তার নিশ্চয়ই কিছু হয়েছে। তারা দুজনেই আবারও সেখান থেকে চলে আসে। এরপরে সন্ধ্যায় শ্রী, বসন্ত এবং কামলেশ একসাথে একটি নুডলসের দোকানে বসে কামলেশ নুডলস খাচ্ছিল। তখনই বসন্ত তাকে বলে, তোমার কি টেনশন হচ্ছে না? কামলেশ বলে, টেনশন কিসের, ফিরে আসবে, হয়তো একদিনে আসেনি। আর সে স্ত্রীকে জিজ্ঞেস করে, তুমি এত এমন কেন করছো, পার্বতীর সাথে তোমার কি সম্পর্ক? তখনই স্ত্রী আগের একটি ঘটনা বলতে থাকে। একদিন স্কুলের একটি অ্যানুয়াল ফাংশনে তার সাথে পার্বতীর দেখা হয়, আর এরপর থেকেই পার্বতীকে তার ভালো লাগতে শুরু করে। তারা একসাথে কথা বলে, কাছে আসে, ধীরে ধীরে একে অপরকে ভালোবেসে ফেলে। কিন্তু যখনই স্ত্রী জানতে পারে পার্বতী রবি স্যারের মেয়ে, তখনই সে পার্বতীর কাছ থেকে দূরত্ব বাড়িয়ে দেয়। কারণ রবি স্যারকে সে তার মেন্টর মনে করে, আর রবি স্যার যদি জানতে পারে তার মেয়ের সাথেই স্ত্রীর একটা সম্পর্ক রয়েছে, তাহলে তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তখনই কামলেশ বলে, রবি স্যারকে এত ভয় পাওয়ার কি আছে, আর তার সাথে তোমার কি এমন সম্পর্ক? স্ত্রী বলে, রবি স্যার না থাকলে হয়তো আজকে আমার কি হতো আমি নিজেই জানি না। তখনই দেখানো হয় একদিন স্ত্রী ক্লাসে মন খারাপ করে ছুটির পরে বসেছিল। রবি এটা দেখার পরে তার কাছে আসে এবং তাকে সাহস দিয়ে বলে, আমি তোমার বন্ধুর মতো, তোমার কি হয়েছে আমাকে খুলে বলো। তখনই স্ত্রী বলতে থাকে যে আমার বাবা মা বাসায় সবসময় ঝগড়া করে, তারা সবসময় একে অপরকে ডিভোর্স দেওয়ার কথা বলে। আমি পড়তে বসলেই তাদের ঝগড়া শুনে আমার পড়ার মনটাই নষ্ট হয়ে যায়, আমি কি করব বুঝতে পারছি না। রবি বিষয়টা বুঝতে পারে। তখনই রবি বলে, ঠিক আছে, তোমার বাবা মাকে একদিন তুমি আমাদের বাসায় নিয়ে আসো। শ্রী সেটাই করে। রবি তার বাবা মাকে বুঝিয়ে বলে যে আপনারা যেটা করছেন সেটা আপনাদের ছেলের ভবিষ্যতের জন্য খুবই খারাপ হচ্ছে। তখন তার বাবা মাও বুঝতে পারে। অন্যদিকে শ্রী যখন বুঝতে পারে যে রবি স্যার তার জন্য কত কি করছে, তখনই সে পার্বতীর জীবন থেকে সরে যায়। কারণ সে বুঝতে পারে রবি স্যার যদি একবার বিষয়টা জানতে পারে তাহলে তার সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। ঘটনা প্রেজেন্টে চলে আসে। শ্রীর বাবা বসন্তকে কল করে এবং শ্রীকে দিতে বলে। শ্রী তার বাবার সাথে কথা বলে। শ্রীর বাবা বলে, শুনলাম তুমি নাকি ফার্স্ট পিরিয়ডের পরে আর স্কুলে যাওনি, কোথায় আছো? তখনই শ্রী রেগে যায় এবং তার বাবাকে কিছু কথা শুনিয়ে ফোনটা কেটে দেয়। শ্রী তখনই বসন্তকে বলে, তোমার বাইকের চাবিটা দাও, মাথা অনেক গরম হয়ে আছে, একটু ফ্রেশ হাওয়া খেয়ে আসি। শ্রী সেটাই করে, বাইক নিয়ে বের হয়ে পড়ে। কিন্তু হঠাৎ করেই একটা বাড়ির সামনে সে থমকে যায়, কারণ সেই বাড়িতে সে একটা গাড়ি দেখেছিল, আর সেই গাড়িতে একটা স্টিকার দেখেছিল। আর এই একই ধরনের স্টিকারটা সকালবেলা সেই গাড়িতে দেখেছিল, যে গাড়িটাতে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছিল। সে দ্রুত তার বন্ধুদের কাছে আসে এবং বিষয়টা খুলে বলে। তখন তারা সবাই ভাবে হয়তো মেয়েটিকে অর্থাৎ পার্বতীকে সেই বাড়িতেই সেই লোকগুলো আটকে রেখেছে, তাই তারা ভেতরে যেয়ে সেই লোকগুলোকে জিজ্ঞেস করার কথা ভাবে। এরপরে সিন কাট হয়ে যায়। আবারও আজকে সকালের ঘটনা দেখানো হয়, যেখানে ভেট্রিকে দেখানো হয়। ভেট্রি নতুন একজন ডিরেক্টর হতে চায়, সে মুভি বানাতে চায়, এজন্য সে স্ক্রিপ্টও লিখছে, কিন্তু সে এখনও কোনো প্রডিউসার খুঁজে পায়নি। অন্যদিকে ভেট্রি এবং তার টিম ছোট্ট একটা শর্ট ফিল্ম বানানোর জন্য রাস্তায় কাজ করছিল, যেখানে একটি মেয়েকে কিডন্যাপ করার সিন চলছিল। ভেট্রি সেখানে সবাইকে বলছিল আজকের জন্য এটাই শেষ শট, আর এটাকে পারফেক্টলি করতে হবে, না হলে পুরো গ্রামবাসী একটু পরেই জেগে যাবে। আর তোমরা কোনো চিৎকার চেঁচামেচি করবে না, গ্রামবাসী যদি একবার টের পেয়ে যায় এখানে একটা ঝামেলা হয়ে যাবে, কারণ শ্যুটটা আমরা পুলিশের পারমিশন ছাড়া করছি, তাই আমি চাই না কোনো ঝামেলা হোক। তারা সেখানে কিডন্যাপিংয়ের সিনটা তাড়াতাড়ি শ্যুট করে ফেলে। ঠিক তখনই ভেট্রির এক বন্ধু স্ত্রীকে দেখে ফেলে, যে সময়টা স্ত্রী এই জিনিসটা দেখেছিল। ভেট্রির বন্ধু তাকে বলে, মনে হয় আমাদের কেউ একজন দেখে ফেলেছে, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, নয়তো ঝামেলা হতে পারে। ভেট্রিও বলে, ঠিক আছে, সবাই প্যাক করে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ো। ভেট্রি এবং তার টিমের সকালবেলা শ্যুট করা এই কিডন্যাপিংয়ের সিনটাই স্ত্রী দেখেছিল। এরপরে ভেট্রি এবং তার টিমকে দেখা গিয়েছিল সেই শুটিং শেষ করে তারা পাশেরই একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল, যে চায়ের দোকানটাতে শ্রী এসটিডিতে কল করেছিল। তারা সেখানে এসে চা খেতে থাকে,
কিন্তু ভেট্রি সেখানে বসে ড্রাগস নিতে থাকে। আসলে ভেট্রি প্রচুর ড্রাগস নিত। তার বন্ধুরা তাকে নিষেধ করলেও সে ড্রাগস নিয়ে অন্য এক জগতে হারিয়ে যায়। ঠিক তখনই সেই চায়ের দোকানদারওয়ালার লোকটি ভেট্রিকে বললে, তুমি এভাবে ড্রাগস নিতে থাকলে ভালো স্টোরি লিখতে পারবে না। অর্থাৎ চায়ের দোকানদারওয়ালা ভেট্রিকে আগে থেকেই চিনত। তখনই পার্বতীকে দেখা যায় ওই সময়টাতে চায়ের দোকানের সামনে দিয়ে সে তার সাইকেল নিয়ে যাচ্ছিল। চায়ের দোকানদারের লোকটা তাকে বলে, পার্বতী মা, তুমি এভাবে সাইকেল নিয়ে হেঁটে কেন যাচ্ছ? চেন ছিঁড়ে গেছে? পার্বতী বলে, না, আসলে আমি সাইকেল নিয়ে যাচ্ছিলাম, পাশ দিয়ে একটা গাড়ি হুট করে খুব তাড়াহুড়ো করে গেছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম আর পড়ে গেছি, যার ফলে সাইকেলটাতে একটু প্রবলেম দিচ্ছে। তখনই লোকটা বলে, ঠিক আছে, আমি তোমার সাইকেল ঠিক করে দিচ্ছি। পার্বতী তাকে না বললেও চায়ের দোকানের সেই লোকটা জোর করেই তাকে সেই সাইকেলটা ঠিক করিয়ে দেয় এবং তার দোকান থেকে একটা পানির বোতলও দেয়। আসলে লোকটা বুঝতে পেরে গিয়েছিল যে পার্বতী অনেক ভয় পেয়েছে, আর এই জন্যই তাকে সাহস দেয় আর সাইকেলটা ঠিক করে দেয়। অন্যদিকে দেখা যায় চায়ের দোকানের ভেতর থেকে ভেট্রি এবং তার বন্ধুরা এক ধ্যানে পার্বতীর দিকে তাকিয়েছিল। এরপরে পার্বতীকে দেখা যায় সে তার সাইকেল নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ভেট্রি এবং তার বন্ধুরা এক একজন প্রডিউসারের কাছে যেতে থাকে এবং তার গল্প শোনাতে থাকে, কিন্তু কোন প্রডিউসার তার নতুন ফিল্মে এত টাকা দেওয়ার জন্য রাজি ছিল না। ভেট্রি অবশেষে হতাশ হয়ে তার বাড়ি ফিরে। তার বাড়ি ফেরার পরেই সে আরও বেশি হতাশ হয়ে পড়ে, ড্রাগস নিতে থাকে এবং তার মায়ের কথা কল্পনা করতে থাকে। ভেট্রি ভাবতে থাকে তার মা কিভাবে তাকে সবসময় সাপোর্ট করত। ড্রাগস নেওয়ার পরে সে নেশার দুনিয়ায় হারিয়ে যায় আর কল্পনা করতে থাকে একদিন সে অনেক বড় ডিরেক্টর হবে এবং তার মার সাথে সে তার অ্যাওয়ার্ড নিতে যাবে। পরদিন সকালেই দেখা যায় ভেট্রির দুই বন্ধু তার বাসায় চলে আসে। তারা তাকে কিছু বলতে চেয়েছিল কিন্তু বলতে পারছিল না। একটা সময় একজন ভেট্রিকে বলে, তোমাকে সাত্যা কল করতে বলেছে। ভেট্রি বলে, কি হয়েছে আমাকে বলো, কিন্তু সে কিছুই বলে না। একটা সময় সাত্যাকে ফোন করে ভেট্রি, আর ভেট্রিকে সে জানায় সে যে স্ক্রিপ্টটা লিখেছে সেটা তো সে অনেক প্রডিউসার এবং ডিরেক্টরকে দেখিয়েছে, কিন্তু মনে হয় তাদের মধ্যে কেউ একজন সেই স্ক্রিপ্টটা কপি করে নিয়েছে এবং বড় একজন অ্যাক্টরের সাথে সেই মুভিটাও অনেকটা শ্যুটও করে ফেলছে। কিছুদিন পরে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে, তুমি যে করেই হোক তোমার মেন রেজিস্টার বুকটা নিয়ে থানায় কমপ্লেন করো, যে করেই হোক এই প্রজেক্টটা বন্ধ করতে হবে। আর সে ভেট্রিকে সাবধান করে দেয় রাগের মাথায় সে যেন কিছু করে না বসে। ফোনটা রাখতেই ভেট্রি প্রচণ্ড রেগে যায়। সে তার পাশের রুমে চলে যায়, কিন্তু দেখতে পায় সেখানে তার সেই মেইন রেজিস্টার স্ক্রিপ্টটা নেই। সে এতে প্রচণ্ড চিৎকার করে ওঠে আর তার দুই বন্ধুকে বলে তাড়াতাড়ি সেই মেইন স্ক্রিপ্টের বুকটা খুঁজে বের করার জন্য। ভেট্রির দুই বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পরেও যখন সেই স্ক্রিপ্ট আর পাচ্ছিল না, তখন তারা বুঝতে পারে সেই মেইন স্ক্রিপ্টের বুকটা চুরি হয়ে গেছে। তারা এসে ভেট্রিকে বলে যে আমরা এখন থানায় গেলেও প্রমাণ করতে পারবো না যে সেটা চুরি হয়ে গেছে, আমাদের অন্য কিছু করতে হবে। ভেট্রি আরও বেশি রেগে যায় এবং তার দুই বন্ধুকেই বলে বাইরে যেয়ে বসার জন্য। তারা বলে তারা এটা করতে পারবে না, কারণ ভেট্রি প্রচণ্ড রেগেছিল, সে যে কোনো কিছুই করতে পারে। কিন্তু ভেট্রি রেগে তাদের বের করে দেয় এবং নিজেকে একটা ঘরের ভেতরে আটকে রাখে। আর এরপরেই সে শুধু সেই ডিরেক্টরের মুখটাই মনে করতে থাকে, যার নাম ছিল মানিরতন। মানিরতন তাকে বলেছিল এই স্ক্রিপ্টটা খুবই ভালো আর সে তার সাথেই কাজ করবে, কিন্তু এই মানিরতনই তার স্ক্রিপ্টটা চুরি করে অন্য হিরোর সাথে মুভি বানাচ্ছে। আর এতে সে প্রচণ্ড রেগে গিয়েছিল। একটা সময় সে অনেক বেশি ড্রাগস নিয়ে ফেলে আর উল্টাপাল্টা কল্পনা করতে থাকে। অন্যদিকে ভেট্রির বন্ধুরা তাকে বাইরে থেকে বারবার ডাকছিল, কোনো কথাই সাড়া না দেওয়াতে ভেট্রির বন্ধুরা অবশেষে কোনো রকমের দরজা খুলে ভেট্রিকে উদ্ধার করে এবং তাকে নেশা থেকে জাগায়। ভেট্রি বলে, এখন আমার কি হবে? সেটা আমার সারা জীবনের সম্বল ছিল, একমাত্র সম্বল, আর এটা দিয়েই আমি আমার একটা বড় মুভির প্রজেক্ট বানাতে চেয়েছিলাম। এখন আমি কি করব? ভেট্রির বন্ধুরা বলে, কে চুরি করেছে, কিভাবে চুরি করেছে, এটা আমাদের খুঁজে বের করতে হবে। এরপরে একটি ছেলেকে কানে ইয়ারফোন লাগিয়ে একটা বাড়িতে ঢুকতে দেখা যায়, আর কিছুক্ষণ পরে সেই বাড়ি থেকে সে বের হয়ে আসে। আর তখনও সে গানই শুনছিল, কিন্তু হঠাৎ করেই গেটের সামনে একটা লোককে যেতে দেখে সে খুব ভয় পেয়ে যায়। আর লোকটা সেখান থেকে চলে যেতেই সেই ছেলেটাও তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন একজন চোর।
সেই দিন সকালেই দেখা যায় রবি ঘুম থেকে উঠে দেখে তার স্ত্রী বসে টিভি দেখছিল। রবি তার মেয়ে পার্বতীর ঘরে যায়, কিন্তু দেখতে পায় পার্বতী ঘরে নেই। সে তার স্ত্রীকে জিজ্ঞেস করে পার্বতীকে এখনো ফেরেনি। তার স্ত্রী কোনো জবাবই দেয় না। বোঝাই যাচ্ছিল রবির সাথে তার স্ত্রীর সম্পর্কটা ভালো নয়। এরপরে রবি সেই কোচিং সেন্টারে কল করে যেখানে পার্বতী পড়তো এবং জিজ্ঞেস করে আজকে কি কোচিং সেন্টার ছুটি দিতে লেট হয়েছে। কোচিংয়ের স্যার রবিকে বলে আমি উল্টো আপনাকে কল করতে যাচ্ছিলাম, আজকে পার্বতী কেন কোচিং আসলো না, ইম্পর্টেন্ট ক্লাস ছিল। এটা শুনে রবি চমকে যায় আর বলে ও যায়নি, সকালে তো বাসা থেকে বের হয়ে গেছে, হয়তো কোনো বন্ধুর বাড়িতে গেছে, আমি আপনাকে পরে জানাচ্ছি। ফোন রাখার পরে রবি তার স্ত্রীকে বলে পার্বতী আজকে কোচিংয়ে যায়নি, তার সব বন্ধুবান্ধবকে কল দিয়ে জিজ্ঞেস করো সে কারো বাড়িতে গেছে কিনা। তখনই রবির স্ত্রী বলে তোমার ইচ্ছে হলে তুমি করতে পারো। রবির স্ত্রীর কথা শুনে মনে হচ্ছিল যেন সে পার্বতীর সৎমা। রবি রেগে সেখান থেকে উঠে যায়। এরপরে পুলিশ অফিসার সেলভামকে দেখানো হয় যে রেডি হচ্ছিল থানায় যাওয়ার জন্য। তখনই পুলিশ অফিসার কাদের তাকে কল করে আর বলে স্যার একটা অ্যাক্সিডেন্টের কেস চলে এসেছে। সেই অ্যাক্সিডেন্টে একজন বৃদ্ধ মহিলা গুরুতরভাবে আহত হয়েছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আর ডক্টর বলেছে বিকেলের আগে কিছুই বলা যাচ্ছে না। সেলভাম জিজ্ঞেস করে কাউকে অ্যারেস্ট করা হয়েছে। সে কাদির বলে হ্যাঁ, বালাকৃষ্ণা নামের একজন লোককে অ্যারেস্ট করা হয়েছে। সেলভাম জিজ্ঞেস করে তোমার কণ্ঠস্বর কাঁপছে কেন, কি হয়েছে। কাদির বলে সেই বালাকৃষ্ণা আর কেউ নয়, মিনিস্টারের ছেলে। এটা শুনে সেলভামও ভয় পেয়ে যায়, বলে তোমার মাথায় কি আছে। কাদির বলে স্যার কাজটা আমি করিনি, আমাদের যে নিউ কনস্টেবল এসেছে প্রকাশ, সেই কাজটা করেছে। অনেকে তাকে বুঝিয়েছে কিন্তু সে কোনো কথাই শোনেনি। মিনিস্টার ছেলে বালাকৃষ্ণাকে ধরে নিয়ে এসেছে। তখনই সেলভাম বলে ঠিক আছে, আমি আসছি। এরপরেই সে রবিকে ক্লাস নিতে দেখা যায় আর সেই দিনের ঘটনা দেখানো হয় যেখানে স্ত্রী ক্লাসে লেট করে এসেছিল আর রবিকে চিন্তিত দেখা যায়। আর স্ত্রী এই বিষয়টা খেয়াল করে আর তার বন্ধুদের সাথে কথা বলে জানতে পারে পার্বতী কয়েকদিন ধরে ক্লাসে আসছে না এবং তারা খুঁজতে বের হয়। অন্যদিকে রবিকে দেখা যায় স্ত্রীকে ক্লাসে প্রজেক্ট করতে দিয়ে সে চলে আসে হেড টিচারের কাছে এবং ছুটি নিয়ে বাইরে বের হয়ে পড়ে রবিকে খোঁজার জন্য। পার্বতীর সব বন্ধুবান্ধব এবং তার বাবা মাদের কল করে যে পার্বতী কারোর সাথে গেছে কিনা, কিন্তু কোথাও তারা পার্বতীর নামে কোনো ইনফরমেশনই পায় না। এরপরে সে তার স্ত্রীকে কল করে আমি সবাইকে জিজ্ঞেস করেছি, পার্বতী কোথাও যায়নি। রবির স্ত্রীও তাকে বলে হ্যাঁ, আমিও জিজ্ঞেস করেছি, সবার উত্তর একই ছিল, তুমি এক কাজ করো, পুলিশ স্টেশনে চলে যাও। কিন্তু রবি বলে এতে তো সবার বদনাম হয়ে যাবে। তার স্ত্রী আবারও রেগে গিয়ে বলে তুমি তোমার মানসম্মান নিয়ে এখনো পড়ে আছো। অন্যদিকে মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রবি ফোন রেখে দেয়। এরপরে সেলভামকে দেখা যায় থানায় চলে আসে আর সে বালাকৃষ্ণের সাথে কথা বলে। বালাকৃষ্ণ তাকে থ্রেট দিতে থাকে কারণ সে মিনিস্টারের ছেলে ছিল। বালাকৃষ্ণ সেলভামকে বলে আমার বাবার মাথায় এখনো ঠান্ডা আছে, কিন্তু যদি একবার গরম হয়ে যায় তাহলে তোমার থানা এবং থানার পুলিশ অফিসারদের কি হবে সেই দায়ভার আমি নিতে পারবো না। আর এইভাবে অপমান করার ফলে সেলভামও রেগে যায়। সেলভামের বালাকৃষ্ণের সাথে ঝগড়া করার বা বিবাদ করার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু যেহেতু বালাকৃষ্ণ তাকে অপমান করে কথা বলেছে তখনই সেলভাম বলে ছোটবেলা থেকেই আমাকে কেউ দেখতে পারত না, কারণ আমি কারো কথাই শুনি না, আর এই থানার সবাই আমাকে ভয় পায়। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে। বালাকৃষ্ণ বুঝতে পারে যে এই লোক এত সহজে তার কথা মানবে না, উল্টো সে তাকে থ্রেট দিচ্ছে। অন্যদিকে বালাকৃষ্ণ সেলভামকে বলে যে আমি এখন সেই ভদ্র মহিলাকে দেখতে যাব হসপিটালে, ডক্টরের সাথে কথা বলবো, ডক্টর কি বলে সেটা দেখব। বৃদ্ধ মহিলা যদি অনেক বেশি আহত হয় তাহলে চিকিৎসার দায়ভার তোমাকে নিতে হবে, আর এরপরেই বিকেলে এসে আমি তোমাকে ছেড়ে দেব, তার আগে নয়, এতক্ষণ তোমাকে এখানেই বন্দী থাকতে হবে। কিন্তু বালাকৃষ্ণও তাকে থ্রেট দিয়ে বসে আর বলে আমি 1 ঘন্টার মধ্যে এখান থেকে বের হয়ে যাব। আর এতে রেগে যায় সেলভাম। এরপরে সেলভাম প্রকাশের কাছে আসে আর বলে তুমি ডিউটিতে নতুন, তাই কাকে অ্যারেস্ট করতে হবে কাকে করতে হবে না এগুলো একটু ভেবে চিন্তা করবে। আর কোনো কিছু করার আগে এই থানায় অনেক সিনিয়র পুলিশ অফিসার রয়েছে, তাদের সাথে কথা বলে নেবে। প্রকাশ বলে ঠিক আছে স্যার, আমি বুঝতে পারিনি বিষয়টা। কিছুক্ষণ পরেই দেখা যায় মিনিস্টারের একজন উকিল চলে আসে বালাকৃষ্ণকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য। আর এটা বালাকৃষ্ণ দেখার পরেই সে চিল্লাতে থাকে আর সেলভামকে বলে কোথায় গেল তোমার পাওয়ার, আমি এখনই বের হয়ে যাব। সে উকিল এসে সেলভামের সাথে কথা বলে আর বলে স্যার সামনেই ইলেকশন, এখন মিনিস্টার স্যার চায় না কোনো গোলমাল হোক, এখন যদি কেউ জানতে পারে
মিনিস্টারের নিজের ছেলেই মদ খেয়ে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে থানায় বন্দী, তাহলে এই ইলেকশনে তার অনেক প্রভাব পড়বে। এজন্য মিনিস্টার চায় এটা এখানেই শেষ করে ফেলতে। আর সেলভামও বুঝতে পারে যে মিনিস্টার এখন বিপদে আছে, তাই সে তার প্রভাবটা খাটায়। আসলে সেলভামও যে খুব অনেস্ট পুলিশ অফিসার ছিল এমনটা নয়। সে বলে, ঠিক আছে, এই কেসটা তো আমি এত সহজে যেতে দিতে পারি না। বৃদ্ধ মহিলার কি হবে না হবে সেটা আমাকে দেখতে হবে। হসপিটালে যেতে হবে, তার সাথে কথা বলতে হবে। তারপরে তখন সেই উকিল বলে, স্যার, টাকা নিয়ে এই কেসটা এখানেই শেষ করে দিন। তখন সেলভাম বলে, কত দেবে? তখন উকিল তাকে 5 লাখ টাকা বের করে দেয়। কিন্তু সেলভাম বলে, এই কেসটা এত সহজে হবে না, আমার আরও 5 লাখ টাকা চাই। তখনই সেই উকিল বলে, ঠিক আছে, আমি টাকা নিয়ে আসছি, ওকে ছেড়ে দিন। কিন্তু সেলভাম বলে, না, আগে টাকা নিয়ে আসবে, তারপরে ওকে ছাড়া হবে। সেই উকিলও বলে, ঠিক আছে, সে টাকা নিয়ে আসছে। অন্যদিকে সেই উকিল যখন বালাকৃষ্ণকে না নিয়ে থানা থেকে বের হয়ে যাচ্ছিল, বালাকৃষ্ণের মুখটা একেবারেই ছোট হয়ে যায়। কারণ সে এতক্ষণ সেলভামকে অনেক অপমান করেছে, অনেক কিছু বলেছে, কিন্তু এখনও যখন সে থানা থেকে বের হতে পারল না, তার মান সম্মান একেবারে শেষ হয়ে যায়। এদিকে সেই ছেলেটাকে থানায় আসতে দেখা যায়, যে ছেলেটা হেডফোন কানে দিয়ে গান শুনতে শুনতে একটা বাড়ির ভেতরে ঢুকেছিল এবং বের হয়েছিল, আর একটা লোককে দেখে দ্রুত সেখান থেকে পালিয়ে এসেছিল। আর দেখা যায় সেই বাড়িটা আর কারো নয়, ভেট্রির ছিল। আর সেই ভেট্রির বাড়ি থেকে সে ভেট্রির স্ক্রিপ্টটা চুরি করে নিয়ে এসেছিল, আর সেটাই সে সেলভামকে দেয়। এরপরে সেলভাম তার কাজ করে ফেলার পরে অন্য একজন পুলিশ অফিসারকে ডাকে আর বলে, একটা চুরির কেসে ওকে ভেতরে ঢুকিয়ে দাও। এতে সেই চোর অবাক হয়ে যায়, কারণ সেলভাম তাকে বলেছিল এই চুরিটা করে দিতে পারলে সেলভাম তার আগের সব কেস মুছে ফেলবে, তাকে ছেড়ে দেবে। কিন্তু উল্টো তাকে অন্য একটা চুরির কেসে জেলে ঢুকিয়ে দিচ্ছে। এদিকে রবিকে দেখা যায় তখনই সে থানায় এসেছিল পার্বতীর নামে মিসিং কেস লেখানোর জন্য। সেলভাম তাকে দেখে এবং জিজ্ঞেস করে কি হয়েছে। অন্য একজন কনস্টেবল বলে, ওনার মেয়ে 12-এ পড়ে, আর সে আজকে সকাল থেকেই মিসিং। তখনই সেলভাম বলে, প্রত্যেকদিন এরকম হাজার হাজার কেস আসে, আর আমরা এই থানায় মাত্র 20 জন পুলিশ অফিসার, এতগুলো মিসিং কেস কিভাবে সমাধান করব? আপনারা যদি টাকা খরচ করেন, নিজেরাই নিজেদের মেয়েদের খুঁজে বের করতে পারেন। আর এটা বলে কিছুটা অগ্রাহ্য করে সেখান থেকে চলে যায়। তখনই সেই কনস্টেবল রবিকে জিজ্ঞেস করতে থাকে, আপনার মেয়ের কি কোনো বয়ফ্রেন্ড রয়েছে বা প্রেমিক রয়েছে? তখনই রবি বলে, না। কনস্টেবল বলে, প্রেমিক নেই নাকি আপনি জানেন না? আসলে এইসব বিষয়ে মায়েরা ভালো জানে, তাই আপনি আপনার স্ত্রীর সাথে খোলাখুলিভাবে কথা বলুন এবং জিজ্ঞেস করুন যে এমন কিছু হয়েছে কিনা। আসলে এই ধরনের বেশিরভাগ মিসিং কেসেই ছেলেদের হাত রয়েছে। রবি তাই করে। সে বাসায় চলে আসে এবং তার স্ত্রী শোভার সাথে কথা বলতে থাকে আর জিজ্ঞেস করে পার্বতীর কোনো প্রেমিক ছিল কিনা। কিন্তু শোভা বলে, না, আমি সেটা জানি না। তখনই রবি বলে, এটা তোমার রাগ দেখানোর সময় নয়, তোমাকে যেটা বলছি সেটা একটু ভালো করে শোনো। তখনই শোভা বলে, তোমার যদি এতই জানার ইচ্ছে ছিল তাহলে তুমি তার সাথে কিছুটা সময় কাটাতে একজন বাবা হিসেবে। তখনই সে রবি বলে, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি আমার ভুল হয়েছে, এখন আমাদের পার্বতীকে খুঁজে বের করতে হবে। তখনই শোভা বলে, আমাকে কিছুটা সময় দাও। এদিকে সেলভামকে দেখা যায় হসপিটালে আসে এবং সেই বৃদ্ধ মহিলার কি অবস্থা সেটা নিয়ে ডক্টরের সাথে কথা বলে। ডক্টর বলে, সে আহত, কিন্তু তার ইনজুরিটা অত বেশি গুরুতর নয়, আমরা পেনকিলার দিয়ে দিয়েছি, সে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। সেলভাম সেখান থেকে ফিরে আসে আর দেখা যায় তখনই মিনিস্টারের সেই উকিল কল করে সেলভামকে আর বলে, স্যার, টাকা নিয়ে এসেছি। সেলভাম বলে, সেই পুলিশ স্টেশনে কাদির নামের একজন পুলিশ অফিসার আছে, তার কাছে টাকাটা দিয়ে বালাকৃষ্ণকে ছাড়িয়ে নিয়ে যান। সেই লোকটা সেটাই করে। এদিকে বালাকৃষ্ণা প্রচণ্ড রেগে থানা থেকে বের হয় আর থানার সামনে দাঁড়িয়ে চা খেতে শুরু করে। তখনই তার বন্ধু বলে, আমার মনে হয় এই ইন্সপেক্টরের ছেলেকে আমি চিনি, সে আমাদের এরিয়ায় ভেট্রি শর্ট ফিল্ম তৈরি করে। তখনই বালাকৃষ্ণ তার বন্ধুকে জিজ্ঞেস করে, তার বাড়ি চিনিস? ছেলেটা বলে, হ্যাঁ। বালাকৃষ্ণ বুঝে যায় এরপরে কি করতে হবে। আর তার বন্ধু যখন বুঝতে পারে যে বালাকৃষ্ণ কোনো কিছু গন্ডগোল করতে যাচ্ছে, তখনই সে তাকে বাধা দেয় আর বলে, সামনে নির্বাচন, এখন এসব কিছু করো না, এতে তোমার বাবা রেগে যাবে। কিন্তু বালাকৃষ্ণ কোনো কথাই শোনে না। বালাকৃষ্ণের সাথে সাথে কয়েকজন লোককে কল করে এবং ভেট্রিকে মারার জন্য লোক পাঠিয়ে দেয়। আর তখনই দেখা যায় যখন শ্রী এবং তার বন্ধু ভেট্রির বাসায় কলিং বেল বাজায়, ঠিক ওই সময়টাতে বালাকৃষ্ণের লোকেরাও তাকে মারার জন্য সেখানে চলে আসে। আর তাদেরকে দেখে শ্রী এবং তার বন্ধু সেখান থেকে চলে আসে কিছু না বলেই, অর্থাৎ ঘটনা প্রেজেন্টে চলে আসে। আর এতক্ষণ যে ঘটনাগুলো দেখানো হয়েছিল সেই সবগুলোই একটা সময় কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় ঘটেছিল। আর তারা ভেট্রিকে মারতে শুরু করে, কিন্তু ভেট্রি তখনও নেশার ঘরে ছিল, যার ফলে সে কিছুই করতে পারছিল না।
কিন্তু একটা সময় ভেট্রি নেশার ঘরে সেই ডিরেক্টরের মুখটা সেই লোকগুলোর মাঝে দেখতে পায় আর সে প্রচণ্ড রেগে যায়। তার সব রাগ সেই লোকগুলোর উপরে ঝেড়ে ফেলে আর তাদের প্রচণ্ড মারতে শুরু করে। এদিকে ভেট্রির বাড়িওয়ালা চিৎকার চেঁচামেচি শুনে নিচে নেমে আসে আর আসার পরে দেখতে পায় সেখানে গন্ডগোল চলছে, তাই সে সাথে সাথে থানায় কল করে। এদিকে ভেট্রির হাতে মার খেয়ে বালাকৃষ্ণের লোকেরা সেখান থেকে পালিয়ে যায় আর ভেট্রিও প্রচণ্ড রেগেছিল, তাই তার বন্ধুরা তাকে মাইক্রোতে নিয়ে কোথাও চলে যেতে থাকে। অন্যদিকে দেখা যায় স্ত্রী এবং তার বন্ধুরা বাইক নিয়ে সেই মাইক্রোটি ফলো করতে শুরু করে। এদিকে রাতের বেলা রবিকে দেখা যায় সেই কোচিং সেন্টারের স্যারের সাথে কথা বলতে। সে বলছিল যে পার্বতীকে কয়েকদিন ধরে কিছুটা নার্ভাস দেখা যাচ্ছিল। আমি তাকে যখন এই ব্যাপারে জিজ্ঞেস করি সে কিছুই বলেনি। এছাড়া আমরা যদি ওর ব্যাপারে কোনো ইনফরমেশন পাই আপনাকে জানাবো। রবি বলে ঠিক আছে। এরপরেই দেখা যায় রবিকে কাঁদতে তার মেয়ের জন্য। অন্যদিকে সেই চোর বারবার কনস্টেবলকে বলছিল, স্যার এটা কি করে হলো? আমার সাথে ধোঁকাবাজি হলো। স্যার আমাকে বলেছিল আমার সব কেস মওকুফ করে দিয়ে আমাকে ছেড়ে দেবে, উল্টো সে আমাকে নতুন একটা কেসে জেলে ঢুকিয়ে দিল। এটা কি করে হয়? এরপরে চোর যখন একের পর এক বারবার এভাবে কথা বলে যাচ্ছিল, কনস্টেবল তখন বিরক্ত হয়ে বলে, তুমি যদি আমাকে একটা কাজ করে দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেব। আর এটা বলে সে পার্বতীর ছবি দেখায় আর বলে, একে চিনিস? সেই কনস্টেবল চোরটাকে জাস্ট এমনিকেই ফটোটা দেখায়। চোর ফটোটা দূর থেকে দেখে বলে, স্যার আমার চেনা চেনা মনে হচ্ছে, একটু কাছে নিয়ে আসুন। কনস্টেবল প্রথমে গুরুত্ব না দিলেও চোর তাকে জোর করে। ফটোটা দেখার পরেই চোর বলে, স্যার এই মেয়েটাকে আমি আজকে সকালেই দেখেছি। আমি আমার কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম, তখন মেয়েটা সাইকেল নিয়ে কোথাও যাচ্ছিল, কিন্তু সে বারবার পেছন দিকে আমার দিকে তাকাচ্ছিল। তাকে দেখেই মনে হচ্ছিল সে আমাকে দেখে ভয় পাচ্ছে। আমি বুঝতে পারছিলাম না আমি কি করছিলাম, এই জন্য আমি মেয়েটাকে একটু ফলো করতে থাকি। আর মেয়েটাকে দেখা যায় তাড়াতাড়ি তার সাইকেলটা নিয়ে একটা কারের কাছে আসে আর সাইকেলটা সেখানে ফেলে রেখেই সে সেখান থেকে কারে উঠে চলে যায়। কনস্টেবল জিজ্ঞেস করে, মেয়েটাকে কোথায় দেখেছ? চোর তখন বলে দেয়। তখন সেই কনস্টেবল চোরটাকে বলে, যদি পুলিশের সাথে বাটপারি করার চেষ্টা করিস তাহলে বুঝিসই তো কি হবে। চোর বলে, স্যার আমি একদম মিথ্যে বলছি না, আমাকে নিয়ে চলুন, আমি আপনাকে জায়গাটা দেখিয়ে দিচ্ছি। তখনই সেই কনস্টেবল প্রকাশকে ডাকে আর বলে, এই চোরটাকে সেখানে নিয়ে যাও ও যেখানটায় বলছে, আর দেখো আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা রয়েছে কিনা, আর মেয়েটা যে সেখান থেকেই মিসিং হয়েছে তার কোনো আলামত খুঁজে পাওয়া যায় কিনা। অন্যদিকে দেখা যায় ভেট্রির যে বাড়িওয়ালা ফোন করেছিল সেই ফোনটা এই থানায় এসেছিল, আর সেই ফোনটা এসেছিল প্রকাশ এবং চোর সেই থানা থেকে চলে আসার ঠিক পরেই। এদিকে ভেট্রিকে দেখা যায় তখনও সে গাড়ির মধ্যে নেশার ভেতরেই ডুবেছিল। নেশার ভেতরে সে অদ্ভুত সব জিনিস দেখছিল। ঠিক তখনই সে খেয়াল করে যে অনেকক্ষণ ধরে তাদের গাড়িগুলো ফলো করছে শ্রী এবং তার বন্ধুরা। এই জন্য সে তার বন্ধুদের গাড়ি থামাতে বলে এবং সে বাইরে বের হয় রেগে গিয়ে। আর স্ত্রী এবং তার বন্ধুদের বলে, কেন তোমরা আমাদের ফলো করছো? স্ত্রী তখন সাহস নিয়ে বলতে শুরু করে। স্ত্রী বলে, সকালে যখন আমি কোচিংয়ের জন্য এসেছিলাম আমি তোমাদেরকেই একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যেতে দেখেছি। তখনই ভেট্রি বলে, তোমার কথাও ভুল হচ্ছে, সেটা আমার শর্ট ফিল্মের একটা শ্যুট ছিল। কিন্তু স্ত্রী বিশ্বাস করে না। অবশেষে ভেট্রি রেগে গিয়ে তার বন্ধুকে বলে ভিডিওটা দেখিয়ে দেওয়ার জন্য। তার বন্ধু শর্ট ফিল্মের সেই দৃশ্যটা তাদের দেখিয়ে দেয়। অবশেষে স্ত্রী এবং তার বন্ধুরা বুঝতে পারে যে তারা ভেট্রিকে ভুল বুঝেছে। তখন স্ত্রীও ভেট্রিকে খুলে বলে এবং বলে কেন তারা তাদের পিছু করছে। এছাড়া পার্বতীর ছবিও দেখায়। ছবিটা দেখার পরে ভেট্রি বলে, আজকে সকালেই তো এই মেয়েটাকে আমি দেখেছি। শ্রী বলে, হ্যাঁ ও টিউশন নিতে এসেছিল, এরপরে গায়েব হয়ে গেছে। ভেট্রি বলে, সে চায়ের দোকানদারের সাথে কথা বলছিল, তার সাইকেলটাতে প্রবলেম হয়েছিল, সেই দোকানদার সাইকেলটা ঠিকও করে দিয়েছিল, এরপরে মেয়েটা সেখান থেকে চলে গেছে। শ্রী বলে, হ্যাঁ তারপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ভেট্রি বলে, ঠিক আছে তোমার নাম্বারটা আমাকে দিয়ে যাও, আমি যদি কোথাও এই মেয়েটাকে দেখি তাহলে অবশ্যই আমি তোমাকে জানাবো। অবশেষে ভেট্রি এবং স্ত্রী একে অপরের নাম্বারটা দুজনের মধ্যে শেয়ার করে নেয়। এদিকে বালাকৃষ্ণের সেই লোকগুলো যখন তাকে ফোন করে জানায় যে তারা ভেট্রির কিছুই করতে পারেনি, উল্টো মার খেয়ে এসেছে, তখন বালাকৃষ্ণ প্রচণ্ড রেগে যায়। এদিকে প্রকাশ সেই চোরটাকে নিয়ে সেই জায়গায় চলে আসে আর দেখা যায় তখনও পার্বতীর সাইকেলটা সেখানেই পড়েছিল। আর প্রকাশ ভালো করে দেখতে পায় যে সেখানেই একটা সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। অন্যদিকে দেখা যায় সেই কনস্টেবল চলে আসে ভেট্রির বাসায়। সে বাড়িওয়ালা তাকে বলে, এখানে ভেট্রির 4 বন্ধু আর বাইরের কিছু ছেলেরা মারামারি করেছে। তখনই সেই কনস্টেবল কল করে সেলভামকে আর পুরো বিষয়টা খুলে বলে। সেলভাম বলে, ঠিক আছে তুমি সেখান থেকে চলে এসো, বাকি বিষয়টা আমি দেখে নিচ্ছি।
এদিকে ভেট্রি ডিসাইড করে ফেলে সেই ডিরেক্টর এখন যে জায়গায় শুটিং করছে সে সেখানেই যাবে এবং তাকে মারবে। ভেট্রির বন্ধুরা তাকে অনেক বোঝায় এবং তাকে অন্য একটা জায়গায় নিয়ে আসে। ভেট্রি সেখানেই বসে আরও মদ খেতে থাকে এবং উল্টাপাল্টা বকতে থাকে। এদিকে প্রকাশ চলে আসে রবির কাছে আর সবকিছু খুলে বলে যে সেই চোরটা আপনার মেয়ে পার্বতীকে দেখেছিল টিউশন থেকে সাইকেল নিয়ে ফিরতে এবং সে দেখেছে পার্বতী ইচ্ছে করেই তার সাইকেলটা রেখে একটি গাড়িতে উঠে চলে গেছে আর সেই গাড়ির নাম্বারটা আমরা ট্র্যাক করার চেষ্টা করছি। আর সেই ফুটেজে আমরা মেয়েটিকে জোর করে নেওয়ার কোনো নিশানা পাইনি। আমার মনে হচ্ছে সে ইচ্ছে করে কারোর সাথে চলে গেছে। এটা শুনে রবি অবাক হয়ে যায়। সে ফিরে আসতেই যাবে, ঠিক তখনই সে প্রকাশকে জিজ্ঞেস করে গাড়িটা কি মডেলের ছিল সেটা বলা যাবে। প্রকাশ বলে গ্রে মডেলের 120। এই মডেলের নামটা শুনতেই রবি অবাক হয়ে যায় আর সেখান থেকে সে চলে আসতে শুরু করে। এদিকে সেলভামকে দেখা যায় একটি নাইট ক্লাবে আসে আর যেখানে বালাকৃষ্ণা ছিল। সেলভাম বালাকৃষ্ণার কাছে আসে আর বলে আমার সাথে থানায় চলো। এটা শুনে বালাকৃষ্ণা রেগে যায় আর বলে কেন আমি যাব। ঠিক তখনই রেগে গিয়ে সেলভাম একটা চড় মেরে বসে আর বালাকৃষ্ণার কলার ধরে তাকে টানতে টানতে সেখানে নিয়ে আসে। সেলভাম বালাকৃষ্ণার বন্ধুকে বলে বালাকৃষ্ণার বাবাকে যেয়ে বলো এবার আমি আর তাকে ছাড়ছি না। এদিকে স্ত্রী এবং তার বন্ধুরা সেই চায়ের দোকানে চলে আসে এবং সেই লোকটাকে জিজ্ঞেস করে। সেই লোকটা বলে হ্যাঁ, পার্বতী এখানে সাইকেল নিয়ে এসেছিল, তার সাইকেলে একটু সমস্যা হয়েছিল, আমি তার সাইকেল ঠিক করে দিয়েছি, তাকে পানিও খেতে দিয়েছি, এরপরে সে সেখান থেকে চলে গিয়েছে, এরপরে আমি আর কিছুই জানি না। স্ত্রী চায়ের দোকানে বসেই কাঁদতে থাকে। তার বন্ধুরা বলে কি হয়েছে খুলে বলো আমাকে। তখন স্ত্রী বলে গতকালেই আমি পার্বতীর সাথে দেখা করেছিলাম এবং আমি যে ওকে ভালোবাসি এটাও খুলে বলেছিলাম, কারণ আমি কখনোই রবি স্যারের জন্য আমি আমার ভালোবাসাকে হারাতে পারছিলাম না। আমার সব কথা শোনার পরে পার্বতী আমাকে কিছুই বলেনি, শুধু বলেছে আগামীকাল বলবে, আর আজকেই সে নিখোঁজ। আমার আসলে ওকে এইসব কথা বলাটাই ঠিক হয়নি। তার বন্ধুরা তাকে সান্ত্বনা দিতে থাকে আর বলে তোমার জন্য এমনটাই হয়নি, তুমি এসব কিছুই মনে করো না। এদিকে রবিকে দেখা যায় জ্যামের ভিতরে বসেই পার্বতীর কথা ভাবছিল এবং গাড়ি চালিয়ে আসতে আসতে একটা সময় গাড়ি থামিয়ে সে প্রচণ্ড কান্না করতে থাকে। এদিকে সে মানিরতনকে দেখা যায় সে নিজে কোনো কাজ না করে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে সব কাজ বুঝিয়ে দিয়ে সে আরাম করতে থাকে। ঠিক তখনই ভেট্রির এক বন্ধু সেখানে চলে আসে আর তাকে বলে আপনার কাছে ভেট্রি একটা কাহিনী নিয়ে এসেছিল, সেই গল্পটা আপনাকে পড়িয়ে শুনিয়েছিল, আপনি বলেছেন এই গল্পটা নিয়ে কাজ করবেন না, কিন্তু এখন সেই গল্পটা নিয়ে আপনি মুভি তৈরি করছেন, এটা কি করে পারছেন, কারণ গল্পটা তো ভেট্রির। তখনই সেই মণিরতন বলে আমি কোনো কাহিনী চুরি করিনি, আসলে আমিও অনেক দিন থেকে একটা গল্প লিখছিলাম আর কোইন্সিডেন্সলি সেটা ভেট্রির সাথে মিলে গেছে। এই যা মণিরতন সেখানে কোনোভাবেই স্বীকার করে না সে যে ভেট্রির কাহিনীটা নকল করেছে। ভেট্রি বন্ধু বলে ভেট্রি গাড়িতেই বসে রয়েছে, ও যদি এখানে আসে তাহলে একটা হাঙ্গামা হয়ে যাবে, আপনি ভালোই ভালোই এই প্রজেক্টটা বন্ধ করে দিন। কিন্তু মানিরতন তার কোনো কথাই শোনে না, উল্টো তাকে ধমকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে ভেট্রিকেও তখন দেখা যায় নিশার ঘরে গাড়ি থেকে নেমে সেই শুটিং স্পটে সে চলে আসে আর মানিরতনকে সেখানে এসে ধমকাতে থাকে, তার উপরে চড়াও হয়। কিন্তু সেখানে ভেট্রির বন্ধুরা ছিল, যার ফলে তারা তাকে সেখান থেকে টেনে নিয়ে আসে। এদিকে রবিকে বাড়ি ফিরতে দেখা যায়। যখনই তার স্ত্রী তার কাছে আসে, রবি বলে পুলিশ দেখতে পেয়েছে পার্বতী কার সাথে গিয়েছে, সে একটি গাড়িতে উঠে চলে গিয়েছিল আর সেই গাড়িটার নাম্বার 120। তো এখন তুমি তোমার ভাইকে কল করো এবং জিজ্ঞেস করো তাকে কোথায় নিয়ে গেছে। অর্থাৎ সেই গাড়ির মডেলটা ছিল শোভার ভাইয়ের আর শোভার ভাইয়ের সাথেই পার্বতী গেছে আর এটা রবি জানতে পেরে গেছে। এদিকে সেলভাম থানায় বালাকৃষ্ণাকে প্রচণ্ড মারতে থাকে আর এত মার খেয়ে বালাকৃষ্ণা সেখানে শুধু চিৎকার করছিল। তখনই সেলভাম তাকে ধমকে থামিয়ে দেয় এবং আরও মারতে থাকে। তখনই সেই মিনিস্টার সেখানে চলে আসে আর থানায় আসার পরেই তার ছেলের এই অবস্থা সে দেখতে পায়। অন্যদিকে সেলভাম সেখান থেকে বের হয়ে মিনিস্টারকে কিছুক্ষণ অপেক্ষা করায়, এরপর তার কেবিনে ডেকে নিয়ে বলে স্যার এটা একটা লস্ট কেস, কারণ সেই মহিলা অনেক গুরুতর ইনজুর্ড হয়েছে এবং তার অনেক টাকা লাগবে চিকিৎসা করার জন্য, আমি এভাবেই তো ওকে যেতে দিতে পারি না। তখনই মিনিস্টারের সেই উকিল বলে কিন্তু আপনি এই কেসটার জন্য তো টাকা নিয়েছেন। তখনই সেলভাম বলে কিসের টাকা, আমি তো কোনো টাকা নিইনি, আমি কিছু টাকা নিয়েছিলাম শুধু সেই মহিলার চিকিৎসা করার জন্য, ভেবেছিলাম আঘাতটা গুরুতর নয়, কিন্তু এখন ঠিক তার উল্টোটা, এখন তো এভাবেই ছেড়ে দেওয়া যাবে না। মিনিস্টার বুঝতে পারে এই সেলভাম তাকে নিয়ে গেম খেলছে আর এই জন্য সে সেখান থেকে রেগে চলে আসে। সে মিনিস্টারকে সেখান থেকে চলে আসতে দেখে বালকৃষ্ণ চিৎকার করে কাঁদতে থাকে আর বলে তাকে যেন সেখান থেকে নিয়ে যাওয়া হয়।
মিনিস্টার যখন থানা থেকে আসছিল তখন তার উকিল তাকে বলে, স্যার সামনে ইলেকশন, এখন কি করবেন? মিনিস্টার তাকে ধমকে বলে, ইলেকশন দিয়ে কি হবে? আমার এই ক্ষমতা দিয়েই কি হবে, যেখানে আমি ক্ষমতার জোরে আমার ছেলেটাকে জেল থেকেই বের করতে পারলাম না, ও জেলে বসে মার খাচ্ছে। অন্যদিকে সেখানে বসেই কাঁদছিল ভেট্রি এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সেই শুটিংয়ের আরও একজন লোক আসে আর বলে, আমিও আপনার মতো ডিরেক্টর হওয়ার জন্য চেন্নাই এসেছিলাম, কিন্তু 4 বছর কেটে যাওয়ার পরেও আমি এখনো ওয়েটার হিসেবেই থেকে গেছি। আর তোমার সব গল্প শোনার পরে তোমার জন্য আমার অনেক খারাপ লাগছে। আর আমি তোমার বাড়িটা চিনতে পেরেছি। আর সকালে আমার একটা কথাও মনে পড়েছে। আমি আজ যখন সকালে সেই দিক দিয়ে কাজে আসছিলাম, তোমার বাড়ির সামনে থেকে একজন লোককে আমি বের হতে দেখেছি। আর সে আমাকে দেখার পরেই ভয় পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। আর এই এরিয়াতে আমি আগে কখনো তাকে দেখিনি। এটা শোনার পরে বিট্টু অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে দেখতে কেমন। সেই লোকটাও বলে দেয় সেই লোকটা আসলে দেখতে কেমন ছিল। ভেট্রি তাকে আরো ভালো করে জিজ্ঞেস করে যে এমন কিছু আছে যেটা দেখে সেই লোকটাকে চেনা যাবে। তখন সেই লোকটা বলে, হ্যাঁ, তার বাম হাতে সাপের ট্যাটু ছিল। এদিকে তখনই স্ত্রীর বন্ধুর কাছে কল করে ভেট্রি আর বলে, আমার ফোনটা একটা কনফারেন্সে রাখছি, কোনো কথা বলবে না যতক্ষণ না পর্যন্ত আমি বলবো। তখনই দেখা যায় সেই কনস্টেবলকে কল করে ভেট্রি। সেই কনস্টেবল বলে, তুমি কোথায়? আমরা তোমাকে খুঁজে বেড়াচ্ছি। ভেট্রি বলে, আমাকে খুঁজে পাবেন না, আমি একটা মেয়েকে খোঁজার চেষ্টা করছি, নাম পার্বতী। নাম শুনতেই সে কনস্টেবল বলে, হ্যাঁ, এই নামের একটা মিসিং কেস তো আমাদের থানায় রেজিস্টার করা হয়েছে। মেয়েটির বাবা এসেছিল, মেয়েটির নাকি সকাল থেকে মিসিং। আমরা মিসিং স্পটও খুঁজে পেয়েছি, কিন্তু আমরা সেখানে সিসিটিভি ফুটেজ দিয়ে দেখতে পাই মেয়েটা মিসিং হয়নি বা তাকে কিডন্যাপও করেনি। মেয়েটি তার এক আত্মীয়ের সাথে গিয়েছিল। আর সেখানে যে আমরা ইনকোয়ারি করেছি, কনস্টেবল পুলিশ সেখানে গিয়েছে এবং জানতে পেরেছে। তখনই ভেট্রি জিজ্ঞেস করে মেয়েটিকে এখন কোথায় রাখা হয়েছে। সেই কনস্টেবল ঠিকানাটা বলে দেয়। অন্যদিকে এই সবকিছু শুনে ফেলে স্ত্রী এবং তার বন্ধুরা। অন্যদিকে ভেট্রি তার কানেকশন কাজে লাগিয়ে খুঁজে বের করে ফেলে আসলে কে সেই লোক যে আজ সকালে ভেট্রির বাড়িতে ঢুকে সেই স্ক্রিপ্টটা চুরি করে ফেলেছে। এবং ভেট্রি আর তার বন্ধুরা তার ঠিকানা খুঁজে বের করে ফেলে সেখানে চলে যায় আর তাকে মারধর করে জিজ্ঞেস করতে থাকে তাকে কে এই কাজটা করতে বলেছে। অবশেষে সেই চোর সব সত্যি বলে দেয় আর বলে পুলিশ অফিসার সেলভামি তাকে সেই স্ক্রিপ্টটা চুরি করতে বলেছিল। এই কথা শুনে একেবারেই ভেঙে পড়ে ভেট্রি, কারণ পুলিশ অফিসার সেলভাম তার বাবা ছিল আর তার বাবাই তার স্ক্রিপ্টটা চুরি করতে বলেছে। এটা শোনার পরে নিজেকে আর ধরে রাখতে পারেনি ভেট্রি, তাই তার বাবার সাথে কথা বলার জন্য সে থানায় যেতে থাকে। এদিকে রবিকে দেখা যায় একটা লোকের বাড়িতে এসে অনেক হাত জোর করে রিকোয়েস্ট করে তাকে কিছু বলার জন্য, কিন্তু সেই লোকটা তার কোনো কথাই শোনে না। রবির মুখের ওপরেই দরজা লাগিয়ে দেয়। রবি সেখান থেকে চলে আসে। অন্যদিকে স্ত্রী এবং তার বন্ধুরা সেই ঠিকানা মতো চলে আসে যেটা সেই কনস্টেবল বলেছিল, কিন্তু তারা বাড়ির বাইরে দেখতে পায় সেই বাড়ি থেকে রবি বের হচ্ছিল। অর্থাৎ এই বাড়িটা ছিল শুভার ভাইয়ের বাড়ি, যেখানে পার্বতীকে রাখা হয়েছিল। আর রবি এসেছিল পার্বতীর সাথে দেখা করতে, কিন্তু শোভার ভাই তাকে দেখা করতে দেয়নি। কিন্তু কেন? রবি সেখান থেকে চলে যাওয়ার পরে স্ত্রী সেখানে চলে আসে আর শোভার ভাইকে বলে সে পার্বতীর সাথে দেখা করতে চায়। প্রথমে লোকটা দেখা করতে দেয় না, কিন্তু পার্বতী নিজে থেকেই তাকে বলে ভেতরে আসতে দিতে এবং পার্বতী তার সাথে কথা বলতে থাকে। স্ত্রী তাকে বলে, আমি তোমাকে সকাল থেকে খুঁজছি, তোমার বাবা তোমাকে খুঁজছে, সবাই খুঁজছে, তুমি এখানে বসে আছো কিন্তু কাউকে কিছু বলছো না কেন, কি হয়েছে? আমাকে সবকিছু খুলে বলো। তখনই সে পার্বতী সবকিছু বলতে শুরু করে। পার্বতী বলতে থাকে, আমার বাবা বাইরে এক, ভেতরে আর এক। সবাই তাকে সমাজের শিক্ষক বলে জানে, সম্মানের পাত্র, কিন্তু বাড়ির ভেতরে সে অন্য রূপের এক মানুষ। সে প্রচণ্ড মদ খায় আর সেটা প্রত্যেকটা দিন। মদ খাওয়ার পরে মাতাল হয়ে আমার মাকে যখন তখন মারত আর আমাদের শান্তিটা শুধুমাত্র তার জন্যই নষ্ট হয়ে গিয়েছে। তো প্রতিদিন এরকম মদ খেয়ে আসে। গত রাতে সে আমার উপরেই হামলে পড়ে, আমাকে সিডিউস করার চেষ্টা করে, জোর জবরদস্তি করে। আর এতে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। সেখান থেকে পালিয়ে নিজেকে একটা ঘরে আটকে রাখি। আর এই জন্যই আমার মা বাধ্য হয়ে আমার মামার বাসায় আমাকে পাঠিয়ে দিয়েছে লুকিয়ে, যাতে আমার বাবা জানতে না পারে। অন্যদিকে ভেট্রি তার বাবাকে বলে, তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? আমি তোমার ছেলে, তোমার একটুও হাত কাঁপলো না?
তখনই সেলভাম বলতে থাকে, আসলে কয়েকদিন আগেই আমার কাছে একটা ফোন এসেছিল তোমার সেই ডকুমেন্টটা চুরি করার জন্য। প্রথমে আমি জানতাম না যে কে এই ডকুমেন্টটা চুরি করতে বলছে এবং কিসের ডকুমেন্ট, কিন্তু যখনই আমাকে ঠিকানাটা দেয়া হলো আমি বুঝতে পারলাম সেটা তোমার বাড়িতে এবং সেটা তোমার স্ক্রিপ্ট। আর ভালো করে কণ্ঠটা শুনতেই আমি বুঝতে পারলাম সেটা আর কেউ নয়, তোমার বন্ধু সাত্তিয়া, যে টাকা দিয়ে আমাকে এই কাজটা করাতে চেয়েছিল। আমি ওর কণ্ঠ চিনি, এই জন্যই আমি ধরতে পেরেছিলাম। আর আমি বুঝতে পেরেছিলাম এই কাজটা যদি আমি না করি অন্য কেউ না কেউ করবে, আর এই জন্যই আমি লোক পাঠিয়ে সেই স্ক্রিপ্টটা চুরি করে নেই। আর এরপরে সেই স্ক্রিপ্টটা একজন প্রডিউসারের কাছে পাঠিয়ে দিয়েছি এবং তাকে রিকোয়েস্ট করেছি পড়ার জন্য এবং মুভিতে কাজ করার জন্য, কারণ আমি জানতাম এই স্ক্রিপ্টটাই তোমার প্রাণ। তুমি যখন পড়াশোনা ছেড়ে এই মুভি নিয়ে ব্যস্ত ছিলে তখনই তোমার মা এসে আমাকে কমপ্লেন করত। আমি তাকে বলতাম যে পুলিশ অফিসারের ছেলে যে পুলিশ অফিসার হতে হবে এমন কোনো কথা নেই, ওর যেটা ভালো লাগে ও যেন সেটাই করে। হয়তো আমি ভালো পুলিশ অফিসার নই, ঘুষ খাই, কিন্তু আমি এতটাও খারাপ মানুষ নই যে আমার ছেলের নিজের ভালোটাকে নিজের হাতে ধ্বংস করে দেব। তুমি সে প্রডিউসারের সাথে যে কথা বলো, তার সাথে আমার কথা হয়েছে, সে তোমার মুভির স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে রাজি হয়েছে। এটা শুনে ভেট্রি নিজের ভুলটা ভেঙে যায়। ঠিক তখনই দেখা যায় সে মিনিস্টারের লোকেরা বাইরে থেকেই সেলভামের মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। আসলে এটা তার ছেলের প্রতিশোধ নেওয়ার জন্য। অন্যদিকে ভেট্রি যখন দেখতে পারে তার বাবা তার চোখের সামনে এভাবে মরে পড়ে রয়েছে, সে একেবারেই ভেঙে পড়ে। অন্যদিকে স্ত্রী চলে যায় রবির কাছে আর যে তাকে বলে, ছি, আমি আপনাকে নিজের আইডল মনে করতাম, কিন্তু আপনার ভেতরে যে এমনটা আমি কখনো বুঝতে পারিনি। এটা বলে সে চলে আসে আবারও পার্বতীর কাছে এবং তাকে সান্ত্বনা দিতে থাকে, বলে, আমি তোমার পাশে আছি, তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। অন্যদিকে রবিকে দেখা যায় সে নিজের ভুলটা বুঝতে পারে আর নিজেকে একটা রুমের ভেতরে আটকে রাখে। এরপরেই সে একটা সুইসাইড নোট লিখতে যায়। সে বলতে থাকে, আসলে মদের নেশায় আমি মাতাল হয়ে গিয়েছিলাম, পশু হয়ে গিয়েছিলাম। আমি কখনো তোমাকে খারাপ নজরে দেখিনি, তুমি আমার কাছে আমার দেবী, আর সেই দেবীকেই আমি নষ্ট করতে চেয়েছিলাম। আমার মতো পশুর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর এটা বলেই সেখানে রবি সুইসাইড করে। এদিকে কিছুদিন পরেই ভেট্রি সেই স্ক্রিপ্টটা নিয়ে তার বাবা মায়ের কবরের সামনে আসে আর বলে যে আজকে আমার মুভির প্রথম শুটের দিন, আমাকে দোয়া করো, তোমাদের স্বপ্ন আর আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আর এভাবেই ভেট্রি তার মা বাবার জন্য অনেক কষ্ট পায়। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে সেখান থেকে চলে আসে আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন, যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।